আমাদের দেশি ব্র্যান্ড হেলিও কিন্তু এবার একদম হেলিও Z100 দিয়ে কার্ভ ডিসপ্লে দিয়ে একটা 20,000 টাকার মধ্যে ডিভাইস নিয়ে আসছে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। এরকম প্রাইস পয়েন্টে এত কিছু অ্যাট এ টাইম হয়তো আমরা দেখি না। তার উপরে ওরা আবার ক্লেম করছে ফোনটা অনেক শক্ত। আসলেই শক্ত। বেশ কয়েকবার আমি ফেলে রেখেছি কার্ভড প্যানেল যুক্ত ডিভাইস, এবং রিয়ার প্যানেলটাও দেখতে সুন্দর, দুপাশ থেকে কার্ভ হওয়াতে হাতে নিয়েও একটা বেটার ফিল পাওয়া যায়। এবং ফোনটার রাইট নাও কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে, আসতে 8GB ভ্যারিয়েন্ট, আর 12GB র্যাম ভ্যারিয়েন্টের ওরা একটা নিয়ে আসবে, হয়তো বা আমরা আরও কিছুদিন পরে বা ঈদের পরে হয়তো আমরা ওটাও পেয়ে যাবো। হেলিও 100-এর রিয়ার প্যানেলটা কিন্তু বেশ ইউনিক, মনে হবে কি জিন্স কাপড় বা কোনো একটা কাপড় এর নিচে দেওয়া আছে, উপরে জাস্ট একটা গ্লাস দেওয়া, এমনটা লাগে। তবে এই গ্লাসটাতে হালকা পাতলা স্মাচেস বসে, খুব সহজে না দেখা গেলেও একটু সাইড থেকে তাকাতে গেলে এটা বোঝা যায়। রিয়ার প্যানেলটা কার্ভ করাতে এই ফোনটা যেটা বললাম হাতে নিয়ে বেশ দারুণ একটা ফিল পাওয়া যায়। ফোনটার থিকনেসও কিন্তু খুব একটা বেশি না। এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, 3.5mm হেডফোন জ্যাকটা ওরা উঠে ফেলছে, এটা দেয় নাই, ওটা দিলে বরং আরও কাজে লাগতো, দেওয়া উচিত ছিল আসলে। ক্যামেরার মডিউলটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে একটা হেলিপ্যাডের মতো লাগছে আর কি, অনেক বেশি বড় মনে হয়েছে এটা আর একটু ছোট দিলে বোধহয় আরও একটু সুন্দর লাগতো। সেই সাথে স্মার্টফোনের বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, যা 20K প্রাইস পয়েন্টে খুব স্বাভাবিক, এবং এটা নিয়ে কোনো কমপ্লেনই নেই। তবে মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লের নিচেই কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং যার পজিশনও ঠিকঠাক, এটা একুরেটলি কাজ করছে, একটু ডিলে আছে, সেই সাথে পানি টেনে লাগলে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করে, মানে হাত ঘামিয়ে গেলে মিসম্যাচ করতে পারে, বাট ম্যাক্সিমাম সময় এটা ঠিকভাবে আনলক করতে পারছে। হেলিও 100-এরও অন্যতম বিশেষ আকর্ষণ হলো এর ডিসপ্লে সেকশনটা, যেখানে আমরা কার্ভড প্যানেল পেয়ে যাচ্ছি 20K প্রাইস পয়েন্টেই, ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, এবং 120Hz হাই রিফ্রেশ রেটও রয়েছে। তো অবশ্যই এই ডিসপ্লেটার প্রেমে অনেকেই পড়তে পারেন, অনেকের কাছে এই ব্যাপারটা ভালো লাগতে পারে, কারণ এতে করে হয় কি ফোনটা আর একটু প্রিমিয়াম টাইপের একটা ভাইব ক্রিয়েট করতে পারে, দামি দামি টাইপের একটা ফিল দেয়। অ্যাজ এ দেশি ব্র্যান্ড এরকম প্রাইস পয়েন্টে কার্ভড প্যানেল যুক্ত একটা ডিভাইস নিয়ে আসতে পারছে, এই জন্য ওদেরকে অবশ্যই আমি থ্যাঙ্কস জানাচ্ছি। ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ, ফুল এইচডি প্লাস বলছিলাম, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, যেটা আমরা চেক করে দেখছিলাম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। এটা টাচ স্যাম্পলিং রেট হলো 240Hz, এই জায়গাটাতে একটু কম লাগছে, এটা আরেকটু বেটার, মানে 300-এর উপরে থাকলে পরে এইটা টাচ রেসপন্সটা আরও বেশি বেটার মনে হতো আমাদের কাছে। তবে এটা নিয়ে রেগুলার টাস্কিংয়ে কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন না। অন্যদিকে পিপিআই ভালো আছে, 395-এর মতো রয়েছে। ডিসপ্লেটার ভিউইং অ্যাঙ্গেল ভালো, যেহেতু এটা একটা কার্ভ প্যানেল, যে কারণে দুপাশের বেজল খুব একটা চোখে বাঁধে না। অন্যদিকে চিন এরিয়াও কিন্তু যথেষ্ট ন্যারো, আবার সিমেট্রিক্যাল, যার ফলে টোটাল ডিসপ্লেটা দেখতে ভালো লাগে। বাট হ্যাঁ, এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন যদি জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমি বলবো এটার কালার অ্যাকুরেসির দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে। এইটার ডিসপ্লেটা অনেকটা ওয়ার্মের দিকে টোন দেয়, মানে বেশ কিছুটা ওয়ার্মের দিকে টোন দেয়, একটু ইয়ালিশ টাইপের একটা ব্যাপার চলে আসে। আবার আপনি কন্ট্রাস্টের পরিমাণটা একটু আপনার কাছে বেশি লাগতে পারে। আমরা আমাদের আরও একটা দেশি ব্র্যান্ডের ফোন পেয়েছিলাম, যেটা 31K প্রাইস পয়েন্টে আসছে, সেম টাইপের একটা ডিসপ্লে রয়েছে, ওটার ডিসপ্লেতে আমরা সেম ইস্যু ফেস করছিলাম। এখন ওইটা ছিল 31K প্রাইস পয়েন্টের ডিভাইস, মানে এর থেকে 10-11 হাজার টাকা বেশি। সো ওইটা নিয়ে ওই জায়গায় অনেক বেশি কমপ্লেন করা গেলেও এইটা নিয়ে আবার কমপ্লেন অতটা করা যাচ্ছে না, কারণ দাম তো প্রায় 11,000 টাকা কম। এখন এটা যখন ভিভিড মোড থেকে নর্মাল মোডে নিচ্ছি, তখন কালার কিছুটা নিউট্রাল জায়গায় আসছে, স্টিল আমার কাছে এটা বেশি ওয়ার্মের দিকে টোন দেয় বলে মনে হয়েছে আর কি। বাট মিডিয়া কনজামশন যারা করবেন তাদের কাছে আবার ভালো লাগবে, মানে ওই পপ টপ টাইপের কালার, আপনি যখন কোনো ভিডিও টিডিও দেখবেন, মুভি টিভি দেখবেন বা যাই দেখেন না কেন, সেই ব্যাপারটা আপনার কাছে আশা করছি ভালো লাগবে। সেই সাথে ব্রাইটনেস নিয়েও কোনো ইস্যু ফেস করিনি, আউটডোরে যখন আমরা ব্যবহার করছিলাম, ইভেন ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন এটা ক্লিয়ারলি ভিজিবল, আউটডোরে চালানোর উপযোগী ছিল। জাস্ট টাচ স্যাম্পলিং রেটটা আর একটু বেটার হওয়া উচিত ছিল এই ফোনটার। আর এইটার ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য আমি পাইনি, তবে আমরা বেশ কয়েকবার ফেলে দেখেছি, এখন পর্যন্ত ফোন ভাঙে নেই। ভাঙছে নাকি এবার? না, ভাঙে নেই। প্রসেসর মিডিয়াটেক হেলিও Z100 এরকম প্রাইস পয়েন্টে খুবই সুন্দর একটা প্রসেসর, এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই, একদম বেস্ট একটা জায়গায় আছে, বেস্ট একটা প্রসেসর নিয়ে আসছে। এমনকি আমরা আইটেলের তরফ থেকে কয়েকদিন আগে এরকম একটা ডিভাইস পেয়েছিলাম, যেটা কার্ভ প্যানেল নিয়ে আসছে, বাট ওটাতে ইউনি এসওসির প্রসেসর ছিল। সুতরাং আমাদের দেশি ব্র্যান্ড সেই জায়গায় কিন্তু একটা ভালো প্রসেসর দিয়ে নিয়ে আসছে। সো এসওসি হিসেবে কম্পেয়ার করতে গেলে ও আবার এগিয়ে আছে। কিন্তু হেলিও 100 রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, অবশ্যই এই সময় দাঁড়িয়ে অ্যান্ড্রয়েড 15-এ থাকা উচিত ছিল। আবার ওরা কোনো ধরনের অ্যান্ড্রয়েড আপডেট দেবে কিনা সে ব্যাপারে আমরা এখনো কিছু জানতে পারিনি। সো অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসলেই ভালো হতো। আপাতত বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 8/256GB ভ্যারিয়েন্টে, এবং বাই ডিফল্টভাবে দেখলাম এটা 38GBর মতো আর কি ওইখান থেকে স্পেস নিচ্ছে ওর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করার জন্য আর কি। তারপরেও আপনি মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে যাচ্ছেন 256 যেহেতু এই ডিভাইসটা। তবে যারা আরও বেশি র্যাম চাচ্ছেন, খুব শীঘ্রই হয়তো এটার 12GB র্যাম ভ্যারিয়েন্টও মার্কেটে চলে আসবে। হ্যাঁ, এই ফোনটাতে আপনারা কিছু ব্লোটার তো পাচ্ছেন ফ্রিতেই, যেগুলো আপনার প্রয়োজন হবে না বলে আশা করছি, না হলে ওগুলোকে ইনস্টল করে নিলে বরং ভালো। সেই ক্ষেত্রে ফোনটা থেকে আরো বেশি ক্লিন ভাইব পাওয়া যাবে আর কি। আর এছাড়া রেগুলার কাজবাজ কিন্তু বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে এই ফোন। ইভেন 8GB র্যাম নিয়েও মোটেও আপনি অসন্তুষ্ট হতে পারবেন না যখন আপনি 20K কিনছেন এই ডিভাইসটা। একসাথে বেশ কিছু অ্যাপ্লিকেশন লং রানে আমরা রেখে দেখেছি, সেগুলো রান করে রাখছে আর কি। সেই সাথে রেগুলার কাজবাজ, লাইক আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করছেন, হয়তো ছবি তুলছেন কিংবা ভিডিও দেখছেন, এ সমস্ত কাজবাজ খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারছে এই ফোনটা। তবে ক্যামেরা অ্যাপটা মনে হলো একটু
স্লো আর একটু ফাস্টার হলে ভালো হতো আর কি। গেমিং করতে চাইলে আপনি ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো এতে প্লে করতে পারবেন। ফ্রি ফায়ারে ভালোই রেজাল্ট পেয়েছি, হাইয়েস্ট গ্রাফিক্সও ইভেন এই ফোনটা কিন্তু ভালোভাবে স্মুথলি রান করতে পারছে। আর পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেট তো সর্বোচ্চ খেলা যায়, বাট সেরকম জায়গায় খুব একটা ভালো পারফর্ম করে না, এমনকি 50-40-45 মিনিট গিয়ে ভালোই গরম হয়। তো আপনি লোয়ার সেটিংসে খেললে তখন তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন। তারপরেও এটাতে কিন্তু মাইক্রোস্টার আমরা পেয়েছি, যখন কিনা ওই অ্যাকশন মোমেন্টে যাচ্ছিল ফ্রেম ড্রপ করতেও দেখেছি, স্টিল প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায় লোয়ার সেটিংসে। অন্যদিকে আপনি চাইলে এটা দিয়ে আবার কিছু ওই 2D টাইপের গেম টেম খেলে সময় কাটাতে পারবেন। এখন এর চাইতে তো বেটার চিপ পাচ্ছেন না অফিসিয়ালি এরকম প্রাইস পয়েন্টে। সুতরাং অফিসিয়ালভাবে যদি গেমিংয়ের জন্য চিন্তা করেন বা একটু হাই পারফরমেন্সের জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে, তখন গিয়ে এই প্রসেসরটাই কিন্তু সর্বোচ্চ জায়গায় আছে। হেলিও আসলে কতটুকু কি আপডেট দিবে এটাও একটা বিষয়। আই হোপ যে ওরা এই জায়গাগুলোতে একটু গুরুত্ব দেওয়া ট্রাই করবে, এবং এখন আসলে গুরুত্ব দেওয়ার এই সময় অন্য ব্র্যান্ডগুলোর সাথে, মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে কম্পিটিশন দিতে গেলে এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস দিতে হবে অবশ্যই। ক্যামেরা রিয়ারে তিনটা দেখা যাচ্ছে, যদিও একটাই কাজের 64 মেগাপিক্সেলের মেইন শুটারটা, এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে, আরও একটা ওই কি বলে ভিজিএ ক্যামেরা রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার। আমরা যদি কিনা Xenon X91 এর সাথে কম্পেয়ার করি, ক্যামেরা সেটআপে কিন্তু সিমিলারিটিস দেখছি, একদম একই সেটআপ রয়েছে এখানেও, এবং যথারীতিভাবে এই ফোনটার ক্যামেরা রেজাল্টও কিন্তু ভালো দেখছি, যেহেতু দুইটা ফোনেরই আমরা প্রসেসরও সেম দেখছিলাম, আইএসপিও সেম দেখছি, যে কারণে এইটার রেজাল্টও অলমোস্ট সিমিলার টাইপেরই দিতে পারছে। টু বি ভেরি অনেস্ট, Xenon X91 এর সাথে যদি কম্পেয়ার করে বলি, ইন্টারনাল এক্সটার্নাল মানে দুইটা ফোন দেখতে হুবহু সেম টু সেম লাগছে। ভিতরে যদি যাই সেখানে আপনি ইউআই একই রকম দেখবেন, ক্যামেরাতে গেলে সেম টু সেম ইউআই আপনি দেখবেন। ব্যাপারটা আমি বুঝলাম না, সব কিছু প্রায় একই রকম, জাস্ট দামের ক্ষেত্রে এসে আলাদা, ঘটনাটা বুঝলাম না। যাই হোক, ছিলাম ক্যামেরাতে। 64 মেগাপিক্সেলের ক্যামেরাটা ডেলাইট কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারছে। যখন আপনি কম্পেয়ার করছেন 20,000 টাকা বাজেটের অন্যান্য অফিসিয়াল ডিভাইসের সাথে, তখন কিন্তু এটা বেশ ভালো একটা পজিশনে আছে। হেভি এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায় এই ডিভাইস। কালারের ক্ষেত্রে একটু আমরা ওয়ার্মের দিকে নিতে দেখছি, একটু বেশি কন্ট্রাস্টেও লাগছে কিছু ছবি, সবসময় একরকম ছিল না, মাঝে মধ্যে কিছু কিছু ছবি আবার মানে ফ্ল্যাট টোন বা নর্মাল টোনে আছে মনে হচ্ছিল, কিছু কিছুতে একটু কন্ট্রাস্টটা বেশি মনে হচ্ছিল। শ্যাডোর দিকে মানে ডেলাইট কন্ডিশনে শ্যাডোর দিকে আমরা ডিটেল কম পেয়েছি, এমনকি এখানে গ্রেনেড দেখাও পেয়েছি। লো লাইটে ভালো রেজাল্ট দিতে পারে নাই, নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয়, আলো একটু বাড়িয়ে দেয়, সফটনেস আছে। যখন কিনা পোর্ট্রেটে যাচ্ছেন এই ফোনটাতেও আমরা কিন্তু কোনো 2x এর পোর্ট্রেট নেওয়ার সুযোগ পাইনি, বাট 1x আপনি তুলতে পারবেন, যেগুলোতে এজ ডিটেকশন মোটামুটি ভালোই, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগবে না, তবে স্কিন টোন চেঞ্জ হয় কিছুটা, একটু ফর্সার দিকে নিয়ে নেয়, খারাপ লাগছে না, এটা দেখতে ভালোই লাগছে, বাট 2x আমি মিস করছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সত্যি বলতে এরকম প্রাইস পয়েন্ট থেকে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। 32 মেগাপিক্সেলের এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি আপনি ম্যাক্সিমাম সময় কাজে লাগাতে পারবেন, বিশেষ করে আউটডোরের ছবিগুলোতে ভালো ডিটেল পাওয়া যাচ্ছে। ডাইনামিক রেজ অ্যান্ড আবার ততটা ভালো না, যেখানে মেইন ক্যামেরাটা আর একটু এগিয়ে ছিল। আর লো লাইটে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাও অন্যান্য বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর ফ্রন্ট ফেসিং ক্যামেরার মতো অনেকটাই সফট করে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS এ, 1080p 60 FPS এ, মিলে রাইট। আচ্ছা, ভিডিওর ক্ষেত্রে এখানেও আমরা কিছুটা জিটারিং দেখছি, এক্সপোজার ব্যালেন্সে এখানেও কিছুটা ইস্যু আছে। 2K এর ক্ষেত্রে রেজলিউশন তো ভালো দেখবেন, বাট স্টেবিলিটির অভাব বোধ করবেন, আবার স্মুথনেসের অভাব বোধ করবেন। 1080p 60 FPS এ গেলে ওই ভিডিওগুলো আরও বেশি স্মুথ লাগবে, এবং ওই ভিডিওটাই বোধহয় ভালো লাগবে আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছেই। সো এইটা আসলে যে প্রাইস পয়েন্টে আসছে ফোনটা, সেই জায়গা থেকে ক্যামেরা নিয়ে খুব একটা কমপ্লেন করার সুযোগ নেই, টুকটাক কিছু ইস্যু আছে, এগুলো ফিক্স করে দিতে পারলেই হয়ে যায় আর কি। এই স্মার্টফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, যেটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ এরকম প্রাইস পয়েন্টের জন্য। আচ্ছা, ব্যাকআপ একদিন তো আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন এটার থেকে, এবং আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা 7.5 ঘন্টা থেকে প্রায় 8 ঘন্টার মতো এসওটি পেয়েছি, যেটাও ডেফিনেটলি খারাপ বলা যাচ্ছে না। ও হ্যাঁ, একটা মজার জিনিস দেখছিলাম এখানে না, ওয়ালপেপার নামেই একটা কি বলে একটা অ্যাপ আছে আর কি ওরকম, যেটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে এখান থেকে ওয়ালপেপারগুলো এভাবে চেঞ্জ হয়। তা আপনি আপনার ফোন প্রতি মিনিটে চাইলে ফোনের লুকটা চেঞ্জ করতে পারেন, আউটফিটের সাথেও মিলটিল রাখতে পারেন জাস্ট ওয়ান ক্লিকেই। এই ব্যাপারটা অনেকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে আর কি। স্পিকার কোয়ালিটিটা এসে এখানে আমার একটু কমতি মনে হচ্ছে, সিঙ্গেল স্পিকার তো একে দিয়েছে, এবং স্পিকার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, মনে হচ্ছিল কোনো একটা ছোট্ট একটা বক্স থেকে সাউন্ডটা বের হচ্ছে, ক্যানক্যানা টাইপের সাউন্ড লাগছিল আর কি। স্পিকার কোয়ালিটি আর একটু বেটার হওয়া উচিত ছিল। তারপরে হেলিও আসলে 20K প্রাইস পয়েন্টে যা দেওয়ার ট্রাই করেছে এটা প্রশংসার দাবিদার ওরা আসলেই, এবং বেশ ভালো কিছুই দিচ্ছে। এখন এই আপডেটের ব্যাপারগুলো বা টুকটাক যে সমস্ত জায়গাগুলোতে একটু কমতি আছে যেগুলো বললাম, সেগুলো একটু ফিক্স করে দেওয়ার ট্রাই করলে, ভবিষ্যতে আরও বেটার কিছু করার ট্রাই করলে তো সুবিধা হয়ই। কোনো কিছুই পারফেক্ট হয় না, কিছু না কিছু কমতি থাকে। এখন মার্কেটে যখন আপনি যাচাই করবেন আরও অন্য ব্র্যান্ডের সাথে, অন্য প্রোডাক্টের সাথে, তখন গিয়ে কিন্তু ও বেশ ভালো একটা জায়গায় আছে, এটাও মানতে হচ্ছে। এই আর কি। আপনাদের কাছে হেলিওর এই ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হেলিও মাঝে মাঝে একটা বুম নিয়ে আসে, এই বুমটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ঈদ মোবারক।